মনে স্টুডেন্ট, এআই আসার পর অন্যান্য ইন্ডাস্ট্রিতে যতটা ইম্প্যাক্ট ফেলেছে, আমার মনে হয় তার চেয়ে আরো বেশি ইম্প্যাক্ট ফেলেছে মেডিকেল ইন্ডাস্ট্রিতে। ড্রাগ রিকভারির ক্ষেত্রে, যে কোনো রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে, সেই ডায়াগনোসিস ওয়াইজ ট্রিটমেন্ট প্রেডিক্ট করার ক্ষেত্রে ডাক্তারবাবুদের কমপ্লিটলি হেল্প করে যাচ্ছে বিভিন্ন এআই এর সফটওয়্যার বা এআই এর টুলস। ইভেন অনেক কমপ্লিকেটেড সার্জারি, যেখানে ভীষণ প্রিসাইজ কাজ লাগে, মানে প্রিসাইজ দক্ষতা দরকার হয়, সূক্ষ্ম অপারেশন, সেখানেও এআই এবং রোবোটিক্সের মিশ্রণ ভীষণভাবে সাকসেসের হার এনে দিয়েছে। আশা করি তোমরা জানো। ইভেন যে লং ডিস্টেন্সে, যে সমস্ত রিমোট জায়গায় পেশেন্টরা থাকে অনেক সময়, এবং যারা এক সময় ট্রিটমেন্টের মানে বিশেষ করে ভালো ডাক্তারবাবুর পরামর্শ পেতেন না, যে সমস্ত রিমোট এরিয়া রোগীরা, তারাও টেলিমেডিসিনের মাধ্যমে এবং এই এআই এর বিভিন্ন সফটওয়্যারের অ্যাডভান্সমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট পাচ্ছেন, অ্যাডভাইস পাচ্ছেন। হেলথ কেয়ারের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় আজকের এআই এর হিউজ ইমপ্লিমেন্টেশন দেখা দিচ্ছে। ড্রাগ রিকভারির ক্ষেত্রে নিশ্চয়ই জানো, যে কোনো মেডিসিন হোক বা ভ্যাকসিন হোক বা যে কোনো জীবনদায়ী ওষুধ, সেইগুলো আবিষ্কারের পেছনে যে টুলস গুলো ইউজ হয় বা যে রিসার্চ হয়ে চলেছে না, নতুন কোনো একটা ওষুধ বা যে ওষুধটা ধরো কোনো একটা সাইড এফেক্ট আছে, সেই সাইড এফেক্ট না করে যাতে ওষুধের কার্যকারিতা বজায় রাখা যায়, বা ওষুধ যেন আরো বেটার ভাবে কাজ করে কোনো সাইড এফেক্ট না করে, তার জন্য যে নিরন্তর এক্সপেরিমেন্ট হয়ে চলেছে, সেখানেও হিউজলি এআই এর ইউসেজ দেখা দিচ্ছে। ইভেন তোমরা হয়তো জানো, বা অনেকে হয়তো জানো না, যে কোয়ান্টাম কম্পিউটিং যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবে, অলরেডি স্টার্ট করে দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং এর হাত ধরেই এমন কিছু টেকনোলজি অলরেডি এসে গেছে, যার মাধ্যমে রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে বা আমাদের এআই এর যে, নিশ্চয়ই জানো, ডিপ লার্নিং যে প্রসেস রয়েছে, তার মাধ্যমে যে কোনো রোগের সিমটমস, ইভেন চোখের যে আমাদের রেটিনা আছে, সেই রেটিনা স্ক্যান করে সেই চোখের অন্তত 50-এর ওপর বিভিন্ন ব্যাধি, সেটা কিন্তু ডায়াগনোসিস করে দিচ্ছে অ্যাকুরেটলি, যেটা কিন্তু খুব মানে এক্সপার্ট চক্ষু রোগ বিশেষজ্ঞের পক্ষেও অতটা অ্যাকুরেসি সম্ভব নয়। তো বুঝতেই পারছো এআই এআই এর ইউসেজ কতটা এগিয়ে দিয়েছে অলরেডি। এবার তার সাথে যখন এই কোয়ান্টাম কম্পিউটিং, যেটা এখনো কিনা ভ্রূণ অবস্থায় রয়েছে, বেবি স্টেপেও নয়, সেটা যখন ফুল ফ্লেজেড ভাবে আসবে, তখন আরো কি মানে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে বা আসতে চলেছে। নিশ্চয়ই জানো, কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম ফিজিক্সের ল ওয়াইজ কাজ করে। কোয়ান্টাম মানে কোয়ান্টাম দুনিয়া বা কোয়ান্টাম ফিজিক্সের যে ল আছে, বিশেষ করে তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট, তারা তো আরো বেটার জানবে, আমার চেয়েও বেটার জানবে, যে সেখানে এনট্যাঙ্গেলমেন্ট এনট্যাঙ্গেলমেন্ট কি না, স্পুকি অ্যাকশন থ্রু ডিস্টেন্স। যে একই কণা তার আর একটা রেপ্লিকা বলতে পারো, বা সেটাকে যদি আমি এনট্যাঙ্গেলড করে দিই আর একটা কণার সাথে, এবং একটা কণাকে যদি এখানে রেখে আর একটা কণা যদি কয়েক আলোকবর্ষ দূরে আমি পাঠিয়ে দিতে পারি, যদিও সেটা সম্ভব নয়, কিন্তু যদি ইমাজিন করো যে পাঠিয়ে দিতে পারি, তাহলেও এইখানকার কণাটা যদি একদিকে ঘুরে, সঙ্গে সঙ্গে ওই যে কণাটা, সেটা কিন্তু অপোজিট দিকে ঘোরা শুরু করবে। মানে সোজা কথায়, এই কণার যে তথ্য, সেই তথ্যটা দেন অ্যান্ড দেয়ার ওই দূরে থাকা কয়েক আলোকবর্ষ দূরে থাকা কণার কাছে পৌঁছে যাবে সেই ইনফরমেশনটা, যেটা কাইন্ড অফ ইম্পসিবল রিয়েল লাইফে। কারণ আলোর যেতেও সেখানে কয়েক বছর সময় লাগার কথা, কারণ আমি বলেছিলাম যে কয়েক আলোকবর্ষ দূরে পাঠিয়ে দিয়েছি। এবং নিশ্চয়ই জানো যে সবচেয়ে দ্রুত গতিতে যেতে পারে লাইট, তার চেয়েও দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করছে এই এনট্যাঙ্গেলড কণা, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে।
তারপরে নিশ্চয়ই জানো কোয়ান্টাম দুনিয়াতে ওই যে একটা কণার রেপ্লিকা বানিয়ে ফেলা যায়, বা প্যারালাল ইউনিভার্সের অনেক রহস্য এই কোয়ান্টাম দুনিয়াতেই লুকিয়ে আছে। এই সমস্ত যে ল গুলো রয়েছে, এই যে কোয়ান্টাম কম্পিউটিং এর যে ল, যে কোয়ান্টাম ফিজিক্সের যে ল আছে, তার উপর বেস করেই যখন এই কোয়ান্টাম কম্পিউটার ফুললি আসবে এবং সেখানে যে প্যারালাল ইউনিভার্স তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক ইন রিয়েলে করা সম্ভব হবে ভার্চুয়াল মেশিনের মধ্যে। এবং তার ফলে বিভিন্ন গেমিং বা অন্যান্য সেক্টরে তো রেভলিউশন আসবেই, আসতেই পারে, আসবেই, অবশ্য আসতে পারে না, আসবে। কিন্তু তুমি ভেবে দেখো, একটা ড্রাগ রিকভারির ক্ষেত্রে, যে কোনো একটা ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে হোক, বা কোনো রোগীর কোনো ক্রিটিক্যাল রোগ হয়েছে সেটাকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে হোক, যেটা এখন কিনা ট্রায়াল অ্যান্ড এরর এই প্রসেসে করতে হয়। যে একবার এই প্রসেসে ট্রাই করা হলো, হলো না, আবার অন্য প্রসেসে ট্রাই করা হলো, হলো না, আবার অন্য প্রসেসে ট্রাই করা হলো। ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কিন্তু ওষুধ তৈরি হয় এবং টেস্ট করা হয়। প্রত্যেকটা কম্বিনেশন টেস্ট করা হয় বিভিন্ন ওই গিনিপিগ টাইপের যে প্রাণী আছে তার উপর টেস্ট করা হয়, এবং করে দেখা হয় যে কাজ হচ্ছে কিনা বা কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। এবং হওয়ার পর যখন ফাইনালি বোঝা যায় যে না, সাইড এফেক্ট হচ্ছে না কিন্তু কাজ হচ্ছে, তখন ফাইনালি সেই ওষুধ কোনো হিউম্যান বডিতে ইউজ করা হয়। করে আবার দেখা হয় যে কোনো, কারণ কোনো প্রাণীর শরীরে একটা ড্রাগ একরকম ভাবে ইউজ কাজ করতে পারে, আবার হিউম্যান বডিতে আর এক রকম ভাবে কাজ করতে পারে। তো ফাইনালি হিউম্যান বডিতেও প্রয়োগ করে দেখা হয়। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন সেই হিউম্যানের বা মানুষের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, জীবন নাশের সম্ভাবনা থাকে, তার সাথে সাথে ভীষণ টাইম কনজিউমিং হয়ে যায়। দেখ, একটা করে কম্বিনেশন বানানো, তারপর সেটাকে টেস্ট করা, তারপর সেটাকে আবার অন্যরকম ভাবে বানানো, টেস্ট করা, এই করে করে কোনো একটা ওষুধ হয়তো আবিষ্কার হতে বছরের পর বছর লেগে যেতে পারে। যে কোনো ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রেও এরকম একটা লেংদি প্রসেস এই মুহূর্তে লাগে। কিন্তু ভেবে দেখো, যখন কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে ভার্চুয়ালি সেই প্রত্যেকটা পসিবিলিটিস, যে পসিবিলিটিস গুলো কিনা, যে কম্বিনেশন গুলো কিনা মিশিয়ে মিশিয়ে রিয়েল লাইফে দেখা হয় যে কাজ হচ্ছে কি হচ্ছে না, সেই প্রত্যেকটা পসিবিলিটি সেই প্যারালাল ইউনিভার্সে কৃত্রিম ভাবে তৈরি করা সম্ভব। তৈরি করা সম্ভব শুধু নয়, তার সাথে সাথে একই সাথে সেটা ওই ভার্চুয়ালি বিভিন্ন হিউম্যান বডিতে প্রয়োগ করা সম্ভব, যেটা সেই হিউম্যান বডিগুলো হবে ভার্চুয়াল কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে তৈরি। তার উপর এফেক্ট চেক করা হবে এবং ফাইনালি যেটা ঠিক সেটা জানা যাবে যে এই কম্বিনেশনটা পারফেক্ট, এবং সেই কম্বিনেশন ওয়াইজ রিয়েল লাইফে ওষুধটা তৈরি করা হবে। এই যে আমি পুরো প্রসেসটা বলতে আমার যত সময় লাগলো, হয়তো পুরো প্রসেসটা কমপ্লিট হতে তার চেয়ে আরো বেশি, আরো কম সময় লাগতে পারে। কারণ এতটাই দ্রুত গতিতে কাজ করা সম্ভব হবে এবং এতটাই একটা হিউজ ক্ষমতা সম্পন্ন, মানে প্যারালাল ইউনিভার্স তৈরি করা সম্ভব হবে, যেখানে কিনা রিয়েল ওয়ার্ল্ডে ঠিক যেভাবে হিউম্যান বডি কাজ করে, বা যেভাবে বিভিন্ন মলিকিউলস, বিভিন্ন কেমিক্যালের মলিকিউলস আছে, সেগুলোকে কিন্তু রেপ্লিকা করা সম্ভব রিয়েল ওয়ার্ল্ডে। এবং এখনকার কম্পিউটারে, এখনকার সুপার কম্পিউটারেও, এখনকার সবচেয়ে স্পিড ওয়ালা, সবচেয়ে ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের মানে কাছেও এই টাইপের রেপ্লিকা তৈরি করা হয়তো সম্ভব, কিন্তু মানে হয়তো কয়েকশো বছর লেগে যেতে পারে সেই প্রসেস করতে। কারণ এতটাই জটিল এবং এতটাই, নিশ্চয়ই জানো একটা হিউম্যান বডিতে কত কোষ থাকে, সেই কোষের মধ্যে আবার কত ডিএনএ থাকে, সেই ওয়াইজ সেগুলোকে তৈরি করা, একটা মানুষের রেপ্লিকা পুরো ম্যাপিং করে যদি একটা কম্পিউটারের মধ্যে তৈরি করতে হয়, তো কত হিউজ কম্পিউটেশনাল পাওয়ারের দরকার। তো সেই জিনিসটা ওই কোয়ান্টাম কম্পিউটারে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যেতে পারে, যেটা এখনকার সুপার কম্পিউটারের হয়তো 100 বছর লাগতে পারে। হয়তো বলছে এখনো, এই কারণে, কারণ এখনো তৈরি হয়নি, কিন্তু যেভাবে অ্যাডভান্সমেন্ট এগোচ্ছে, রিসার্চ হচ্ছে, এই জিনিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব শিগগিরই আসতে চলেছে। এবং এটা নিয়ে এখন একদম অনেক বড় বড় দেশ, মানে উন্নত দেশ যেগুলো, এবং ইভেন আমাদের ভারতও খুব শিগগিরই উন্নত দেশ হতে চলেছে। এবং এই সমস্ত কোয়ান্টাম কম্পিউটিং এর উপর ভীষণ রিসার্চের কাজ চলছে। তো বুঝতেই পারছো, আলটিমেটলি যেটা বোঝার সেটা হচ্ছে যে মেডিকেল ইন্ডাস্ট্রিও কিন্তু ভীষণভাবে
চেঞ্জ হয়ে যাচ্ছে, ভীষণভাবে রেভলিউশনাইজ হয়ে যাচ্ছে। তো যারা তোমরা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং যারা বায়োলজি স্টুডেন্ট এবং ভবিষ্যতে ডাক্তার হতে চাও, ডাক্তারবাবু হতে চাও, এরকম একটা মহান পেশাকে নিজের আহ, জীবন ধারণের উপায় করতে চাও, তাদের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা যে পড়াশোনাটা করবে এমবিবিএস এর জন্য তো রেডি হচ্ছে, আমি জানি নিটের এক্সাম দেবে খুব শিগগিরই, ভালো কলেজে চান্সও পেয়ে যাবে। পড়াশোনাটা করার সময় সময় সিলেবাসেও হয়তো এই সমস্ত মডার্ন টেকনোলজি গুলোর ইউসেজ কিভাবে করতে হয়, কিভাবে এই সফটওয়্যার গুলোকে ইউজ করা যায়, এই টুলস গুলোকে ইউজ করা যায়, করে আরো বেটার ডায়াগনোসিস করা যায়, এগুলো শেখানো হবে সিলেবাসের মধ্যে। আমি বলবো তার ছাড়াও আরো এক্সট্রা ইনিশিয়েটিভ নিয়ে যে রিভলিউশনাইজ যে নতুন টেকনোলজি গুলো আসছে তোমাদের মেডিকেল ফিল্ডে, সেগুলো কিন্তু অবশ্যই মানে সেগুলোর নলেজ নেবে, সেগুলো দিয়ে সেগুলোর মাধ্যমে আরো এক্সট্রা স্কিল বিল্ড করার চেষ্টা করবে। কারণ ওই যে এই প্রফেশনেও কিন্তু ভীষণভাবে শুধু কম্পিটিশন আসতে চলেছে তা নয়, এই কম্পিটিশনের ফলে মানব প্রজন্ম আরো অনেক বেশি উন্নত হবে বা আরো অনেক বেশি নিরাপদ থাকবে, ভবিষ্যতে আরো বেশি সুরক্ষিত থাকবে। কারণ এই পেশাটা একটা শুধু জীবন ধারণের পেশা নয়, এই পেশাটা এক ধরনের মানে মানুষকে বাঁচানোর পেশা। তো সেখানে একাধারে যেমন তোমার অর্থ উপার্জনটাও অবশ্যই একটা তোমার মোটো হওয়া থাকবেই স্বাভাবিক, ঠিক সেরকম যাতে মানুষের উপকার করতে পারো, সেটাই কিন্তু মেন আমার মনে হয় আইডিয়া থাকা উচিত। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত নেক্সট জেন লেভেলের যে টেকনোলজি গুলো আসছে, যার মাধ্যমে একটা রোগীকে আরো নিখুঁত ভাবে তোমরা তার রোগ ডায়াগনোসিস করে নিখুঁত ট্রিটমেন্ট করতে পারবে, বা কোনো অপারেশন করার ক্ষেত্রে মিনিমাম ইনভেশন করে আরো প্রেসাইজলি অপারেট করতে পারবে, সেই টেকনিকগুলো কিন্তু অবশ্যই শেখা উচিত এবং অবশ্যই তোমাদের শিখতেই হবে। না হলে কিন্তু ভবিষ্যতে তোমরা নিজেরাও মানে কেরিয়ারে খুব একটা ভালো করতে পারবে না। হ্যাঁ, শুনলেও অবাক লাগে যে আজকের এইরকম একটা পেশাতেও কিন্তু হিউজলি কম্পিটিশন আসতে চলেছে, এবং তোমরা যখন ডাক্তার হয়ে বেরোবে তার থেকে 5 বছর পর কি 6 বছর পর, মানে এমবিবিএস কমপ্লিট করে যখন বেরোবে, ততদিনে কিন্তু ওই আমি যেগুলো বললাম যে এগুলো হতে পারে, হতে চলেছে বা সম্ভাবনা আছে, সেগুলো হয়তো হয়ে যাবে বা তারও আগেও হয়ে যেতে পারে। এবং আমি তোমাদের বলবো যারা ওই ড্রাগ রিকভারির যে রিসার্চ চলছে বা ভ্যাকসিন রিকভারির যে রিসার্চ গুলো চলছে, বা আরো বিভিন্ন যে এই মেডিকেল ফিল্ডে যে সমস্ত রিসার্চ গুলো চলছে, সেই সমস্ত রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা নিজেদের যুক্ত করতে চাও, তাদের জন্য কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজি একটা দারুণ অল্টারনেটিভ, বিশেষ করে তাদের জন্য যারা নিটের মতো এক্সাম দেওয়ার পর সরকারি কলেজে চান্স পাবেন। এবং নিশ্চয়ই তোমরা জানো একটা সরকারি কলেজে চান্স পাওয়া ভীষণভাবে টাফ, ভীষণভাবে কম্পিটিটিভ। তো অবশ্যই পেলে তো খুবই ভালো, কিন্তু না পেলে আলটিমেটলি প্রাইভেট কলেজগুলো ছাড়া কোনো অপশন নেই। এবং প্রাইভেট কলেজ থেকেও অবশ্যই ভালো করা যায় যদি তোমার মধ্যে সেই ডেডিকেশন থাকে, কিন্তু আলটিমেটলি এটা মানতেই হবে যে স্টেট লেভেলে হোক, মানে স্টেট কোটায় হোক অথবা ম্যানেজমেন্ট কোটায় হোক, যে কোর্স ফি সেটা কিন্তু হিউজ থাকে। অনেক মধ্যবিত্ত মেধাবী স্টুডেন্টের পক্ষে সেটা বেয়ার করা সম্ভব হয় না। এবং সেক্ষেত্রে সেই স্টুডেন্ট ভাবে যে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, বায়োলজি প্রিয় সাবজেক্ট, এবং এই সাবজেক্ট নিয়ে আমার ভবিষ্যতে এই সাবজেক্টের উপর ফোকাস করেই নিজের কেরিয়ার তৈরি করার ইচ্ছে ছিল। এবং সেখানে এই এমবিবিএস ছাড়া আর কোনো কোনো অপশন তো নেই, বাধ্য হয়ে অন্য কোনো জায়গায় যেতে হবে, মানে অন্য কোনো কেরিয়ার চুজ করতে হবে এরকম। কিন্তু তা নয়, বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে বায়োটেকনোলজি এমন একটা ফিল্ড, সেই ফিল্ডে ভবিষ্যতে রিসার্চ করার যেমন ছাড়পত্র পেতে পারো, কারণ এটা ডোরওয়ে, বিএসসি ইন বায়োটেকনোলজি, তারপরে এমএসসি করতে হবে, দেন পিএইচডি, তারপরেই কিন্তু এই রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো, যুগান্তকারী আবিষ্কারের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো। এছাড়াও জাস্ট বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্সটাও যদি 4 বছর ঠিক মতো পড়াশোনা করে স্কিল সেট তৈরি করতে পারো, এবং তোমার যদি এরকম ইচ্ছা থাকে যে না তারপরেই আমি একটা চাকরি চাই, বাচ্চা তারপরেই আমি আর্ন করতে চাই, সেক্ষেত্রেও অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি, বিভিন্ন আহ, সার উৎপাদনকারী যে কোম্পানিগুলো রয়েছে, বা বিভিন্ন পেস্টিসাইড উৎপাদনকারী যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন অর্গানিক কেমিক্যাল তৈরি করার যে কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। কারণ তোমরা ওই মানে বিভিন্ন বায়ো অর্গানিজমের বায়ো অর্গানিজমের যে ইঞ্জিনিয়ারিং,
সেই বিষয়ে কিন্তু শিখবে। তার যে বায়োলজিক্যাল ব্যাপারগুলো আছে সেটাও যেমন শিখবে, তার যে ইঞ্জিনিয়ারিং পার্টটা রয়েছে সেটাও শিখবে। তো একাধারে ভীষণভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিক্সচার একটি কোর্স। তো অবশ্যই তোমরা এই কোর্স চয়েস করতে পারো। আর এছাড়াও আমি তোমাদের বলবো, বিএসসি বায়োটেকনোলজি ছাড়াও যারা আরো তাড়াতাড়ি মানে জাস্ট নিজের প্রফেশনটাকে আরো বেশি মজবুত করতে চাও, মানে একটা আর্নিং করতে চাও আরো বেটার ভাবে এবং খুব তাড়াতাড়ি মানে একদম শিওর ভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই যারা ভালো চাকরি পেতে চাও, ভালো স্যালারি নিয়ে, এবং যেখানে যে চাইলে মানে যে চাকরি পাওয়ার সম্ভাবনাটাও বেশি, যেখানে যে ফিল্ডে সেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান হিসেবে যদি তোমরা কাজ করতে পারো। বিভিন্ন যে ল্যাব আছে না, মেডিকেল ল্যাব গুলো যেগুলো আছে, যেখানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, সেখান থেকে যে টেস্ট গুলো হয়, বিভিন্ন হিউম্যান বডির যে কালেকশন নিয়ে যে বডি পার্টের কালেকশন গুলো টেস্ট করা হয়, এবং যার মাধ্যমে আলটিমেটলি নির্ণয় করেন ডাক্তারবাবুরা যে কোন জায়গায় প্রবলেম, কি ডিজিজ হয়েছে, তার জন্য কি ওষুধ দিতে হতে পারে, যে টেস্ট গুলো করতে দেন। তো সেই টেস্ট গুলো যারা করেন, যে সমস্ত টেকনিশিয়ানরা করেন, তাদের কিন্তু ল্যাব টেকনিশিয়ান বলা হয়। তো এই ল্যাব টেকনিশিয়ান হওয়ার জন্য একটা সুন্দর কোর্স আছে, ব্যাচেলার ডিগ্রি কোর্স, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি বা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি। নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স এবং ভীষণভাবে জব ওরিয়েন্টেড, মানে কোর্সটা কমপ্লিট করার পরেই চাকরি না পাওয়া স্টুডেন্টের সংখ্যা কম। তো আজকের প্রচুর প্রাইভেট নার্সিংহোম, হসপিটালস, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার প্রচুর আছে, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর ওপেনিং থাকে। এবং মনে রাখবে, এই ল্যাব টেকনিশিয়ানদের উপরই কিন্তু ডিপেন্ড করে যে একটা রোগ, সেই রোগের ট্রিটমেন্ট কতটা নিখুঁতভাবে হতে চলেছে বা হতে পারে। তো ভীষণভাবে দায়িত্বপূর্ণ কাজ এবং ভীষণভাবে হিউজলি ইন ডিম্যান্ড একটা স্কিল। তো অবশ্যই যদি ঠিকভাবে পড়াশোনা করো 4টে বছর, ঠিকভাবে যদি স্কিল নাও, ঠিকভাবে যদি নলেজ নাও, তাহলে কিন্তু দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবে। এই প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ওই নেক্সট জেন লেভেলের যে টুলস গুলো আছে, যেখানে কম্পিউটার সায়েন্সের ইউসেজ আছে, কিন্তু কম্পিউটারের হিউজ ইমপ্লিমেন্টেশন আছে, মানে কম্পিউটারের যে অ্যাপ্লিকেশন তার হিউজ ইমপ্লিমেন্টেশন আসছে, এসে গেছে অলরেডি, সেটা ওই এআই এর হাত ধরে। তো এই টুলস গুলো সম্পর্কে তোমরা যে ফিল্ডেই যাও, তোমরা কিন্তু ওয়াকিবহাল থাকতেই হবে তোমাদের, না হলে কেরিয়ারে ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। ভালো করা তো দূরে থাক, টিকেই থাকতে পারবে না। এবং তারপরে যখন কোয়ান্টাম কম্পিউটিং আসবে, তখন সেই সমস্ত নলেজ গুলো কিন্তু তোমাদের নিতে হবে। সবসময় নিজেকে আপডেটেড রাখতে হবে নিজের নলেজ সম্পর্কে। সবকিছু জেনে গেছি এই ভেবে, বা ওই যা হচ্ছে সব রিউমার, ও দেখা যাবে যখন হবে, এইরকম ভেবে যদি বসে থাকো, তাহলে আলটিমেটলি যখন সেই প্রবলেম অ্যারাইজ করবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। কারণ ভাস্ট চেঞ্জ হচ্ছে সবকিছু, এবং তোমাকে আগে থেকে খবর রাখতে হবে যে কি কি চেঞ্জ আসতে চলেছে, বিশেষ করে তোমার নিজের ফিল্ডে, তোমার নিজের কেরিয়ারে। চোখ যদি বন্ধ করে রাখো, তাহলে দূরের যে হিমালয় পর্বতমালা সেটাও কিন্তু দেখা যায় না। আর তোমার চোখ কত ছোট্ট, বা সামনে একটা হাতের এরম হাতটা এরম ভাবে যদি রাখো, তাহলেও দূরের পর্বতমালা দেখতে পাবে না। তোমার হাত আর পর্বতমালার মধ্যে সাইজের কত ডিফারেন্স আছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওই দূরের জিনিস যত ভয়ঙ্করই হোক, দূরে আছে বলে বোঝা যায় না। যে কারণে আমি তোমাদের বলি যে ভয়ঙ্কর অ্যাকচুয়ালি নয়, সেটা অ্যাকচুয়ালি জীবনদায়ী। এটা মানুষের উপকারের জন্যই করা হয়েছে, এই এআই বা যেখানে ভবিষ্যতে যে কোয়ান্টাম কম্পিউটিং এর টেকনোলজি গুলো আসতে চলেছে, সবই মানুষের উপকারের জন্যই আবিষ্কার করা হয়েছে, সেই নিয়েই রিসার্চ চলছে। তো সেই সমস্ত বিষয়গুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে, তবেই তুমি যুগোপযোগী থাকবে, তবেই তুমি জবে ঠিকঠাক নিজের কেরিয়ার ঠিকঠাক বজায় রাখার মতো অবস্থায় থাকবে। তো যাই হোক, যদি এই সমস্ত কোর্স নিয়ে আরো ডিটেলে কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে কোনো স্পেসিফিক ইনফরমেশন চাও, বা এই 2025-26 সেশনে অ্যাডমিশন কোন কোন কলেজে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিশেষ করে এই বিএমএলটি বা বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্সের ক্ষেত্রে, এমবিবিএসএল অবশ্যই এখনো স্টার্ট হয়নি, কারণ ওটা তো নিট ছাড়া হবে না, সম্ভব নয়। কিন্তু বাকি যে কোর্সগুলো বললাম, বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএমএলটি, অ্যাডমিশন কিন্তু অলরেডি, মানে সিট বুকিং, অ্যাডভান্স সিট বুকিং, যেটা প্রফেশনাল অ্যাডমিশন যাই বলো, এগুলো কিন্তু অনেক ভালো ভালো কলেজে অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রাইভেট কলেজের কথা বলছি আমি, যেখানে কিন্তু খুব হাইলি প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা আছেন,
এবং খুব ভালো কোয়ালিটির ল্যাব আছে এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এই টাইপের প্রফেশনাল কলেজে অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। তো ভীষণভাবে কেরিয়ারিস্টিক কোর্স যেহেতু তো ভীষণ ইন ডিমান্ডে রয়েছে, তো তোমরা এখন থেকেই এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। আর যদি আমার থেকে কিছু জানতে চাও, আমার থেকে কোনো এক্সট্রা ইনফরমেশন চাও এই সমস্ত কলেজ সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।